ওকে, গতদিনে আমরা লাস্ট করেছিলাম মেবি পজিশন, আজকে শুরু করব ওভারফ্লো থেকে। তো পজিশন নিয়ে সবারই টুকটাক একটু প্রবলেম আছে, থাকবেই, কারণ পজিশন একটু ঝামেলার। আর পজিশনটা যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবেন আপনার পেজ অনেক বেশি স্মুথ হয়ে যাবে, কারণ আপনি প্রত্যেকটা কন্টেন্টের পজিশনিং ঠিক মতো করতে পারবেন। তবে আমাদের পজিশনটা দরকার হবে সবচেয়ে বেশি ইয়েতে গিয়ে, মেনু বারে গিয়ে মেনু বারটা পজিশনিং করে দিলে সবচেয়ে ভালোভাবে রেসপন্স করে। তো দেখা যাক, ঠিক হয়ে যাবে, সবগুলাই ঠিক হয়ে যাবে। তো আজকে শুরু করব ওভারফ্লো থেকে। এই জন্য আমার দরকার হচ্ছে কিছুটা লেখা। এখন আমি ডিভের ভেতরে কিছুটা টেক্সট দিয়ে দিলাম। তো এই ডিভের যদি কোনো হাইট ওয়াইড আমি না দেই তাহলে কি হবে, এই টেক্সট গুলা ডিভ অনুযায়ী একদম সুন্দর মতো চলে আসবে। কারণ হচ্ছে আপনি ডিভটা হচ্ছে অনেকটা পানির মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে, এবং যত বড় পাত্রে রাখবেন ওই পাত্রে অনুযায়ী পানি অনুযায়ী সেটা কিন্তু ঠিক একদম সেট হয়ে যায়। তো ডিভের যদি আমরা কোনো হাইট ওয়াইড না দেই তাহলে ভেতরের কন্টেন্ট অনুযায়ী ডিভটা সেট হয়ে যাবে। এখন যদি ডিভের কোনো হাইট ওয়াইড দেয়া থাকে, ঠিক আছে আমি লেখাটা দিলাম, সেভ দিই নাই, লেখাটা দিলাম। এখন যদি আমি ডিভের একটা হাইট ওয়াইড দিয়ে দেই, আচ্ছা আমি ম্যাক্সিমাম সিএসএস ইন্টারনাল করি, কারণ হচ্ছে আমি যেহেতু আপনাদের এক্সাম্পল করে দেখাই, তো কি হয় আমার দুইটা পেজে মুভ করতে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি কিন্তু সেম পেজে করি। বাট আপনারা যখনই কাজ করবেন আপনারা এক্সটার্নাল দিয়ে কাজ করবেন। ক্লাস ওভারফ্লো, তাহলে div ডট ওভারফ্লো। এখন আমি একটা হাইট দিলাম 100 পিক্সেল, ওয়াইড দিলাম 150 পিক্সেল, বর্ডার সলিড। এখন আমি পেজে যাব, রিলোড দিব, দেখেন এই হচ্ছে আমার ডিভ, এই হচ্ছে আমার কন্টেন্ট। তো যদি এরকম দরকার হয় যে আমার পেজে আমি একটা ডিভ নিব বা একটা স্পেস নিব, যে স্পেসের হাইট ওয়াইড 100x100 হবে, বাট আমার ভেতরে কন্টেন্ট অনেকগুলো থাকবে, আমি ইচ্ছে করলে দেখতে পারবো, ইচ্ছে করলে হাইড করে রাখতে পারবো। বাট যদি আমি এভাবে দিয়ে দিই তাহলে তো এই যে যতগুলো কন্টেন্ট থাকবে সেভাবেই শো করবে। তো এখন এর সলিউশন কি? এর সলিউশনই হচ্ছে ওভারফ্লো। তো যদি আমরা ওভারফ্লো ইউজ করি, বাই ডিফল্ট ওভারফ্লো ভিজিবল থাকে, বাই ডিফল্ট ওভারফ্লো ভিজিবল থাকে। যদি আমার কোনো জায়গাতে ভিজিবল দরকার হয় ভিজিবল করব, যদি কোথাও দরকার না হয় তাহলে আমি ওভারফ্লো হিডেন। তাহলে আমি যদি ওভারফ্লো হিডেন করে দেই তাহলে কি হবে, আমার লেখাটা থাকবে বাট এটা শো হবে না। ওভারফ্লো আছে চারটা, ভিজিবল যেটা বাই ডিফল্ট থাকে, সেকেন্ড হচ্ছে হিডেন, একটা আছে স্ক্রল, একটা আছে অটো।
যদি ভিজিবল দেই তাহলে আমার ডিভের সাইজ যাই হোক আমার পুরা কন্টেন্ট শো করবে। হিডেন দিলে আমার ডিভ সাইজ যাই হোক, কন্টেন্ট যত বড়ই হোক, সেটা আমার ওই ডিভের ভেতরে যতটুকুন শো করার অতটুকুন শো করবে, বাকিটা শো করবে না। যদি স্ক্রল করি, স্ক্রলের সুবিধা হচ্ছে আপনি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই পাশ বরাবর স্ক্রল করতে পারবেন যে পাশে আপনার দরকার। তা আপনি যদি শুধু স্ক্রল ইউজ করেন, ওভারফ্লো স্ক্রল, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার দুই পাশে স্ক্রল বার চলে আসবে। এটা হচ্ছে লেফট টপ রাইট, টপ বটম রাইট সাইড, আর হচ্ছে বটমে এভাবে স্ক্রল বার চলে আসবে। আর যদি আপনি অটো ইউজ করেন তাহলে একটা স্ক্রল বার আসবে। আমরা একটু দেখি কিভাবে হয়। আমরা প্রথম ইউজ করেছিলাম হচ্ছে হিডেন, সেকেন্ড অপশন যদি আমরা ইউজ করি স্ক্রল, তাহলে কি হয় দেখেন, আমার এই পাশে স্ক্রল বার আছে, এই পাশেও কিন্তু স্ক্রল বার আছে, বাট একটা কাজ করছে। তাহলে আমি এখন পুরো কন্টেন্টটাই দেখতে পারবো স্ক্রল করে। সেম জিনিসটাই যদি আমি অটো করি, সাধারণত ওভারফ্লো যখন ইউজ করি আমরা ম্যাক্সিমাম টাইম অটো ইউজ করি। অটো করলে সুবিধা, একটা স্ক্রল বার আসে, স্ক্রল করে আপনি দেখতে পারবেন। এখন যদি স্ক্রল আপনি করতে চান যে ঠিক আছে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর স্ক্রল করব, তাহলে কিভাবে আপনি স্ক্রলটা করতে পারেন? তাহলে আপনার স্ক্রলের জায়গায় লিখতে হবে ওভারফ্লো, ওভারফ্লো এখানে লিখতে হবে এক্স, আবার ওভারফ্লো ওয়াই। তো যদি আমরা এখানে লিখে দেই যে ওভারফ্লো ওয়াই, যখন আপনি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ব্যবহার করবেন তখন আপনার ভ্যালু স্ক্রল ইউজ করতে হবে, তখন আপনি ভ্যালু অটো ইউজ করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ স্ক্রল হতে হলে আপনার কিন্তু পাশাপাশি আপনার পেজ স্ক্রল অবস্থায় থাকতে হবে, তাহলে কিন্তু আপনার স্ক্রল হবে, আদারওয়াইজ কিন্তু স্ক্রল হবে না। আমি যদি এটা এক্স করি তাহলে সাধারণত এখানে কাজ করার কথা না, এটা আসবে কিন্তু কাজ করবে না। কারণ হচ্ছে আমার এই কন্টেন্টগুলা দেখেন এই পর্যন্ত সে শেষ হয়ে গেছে, যার জন্য এই পাশটা স্ক্রল হচ্ছে না। এই পাশটা কখন স্ক্রল হবে? যখন এইদিকে আমার পেজ স্ক্রলিং হয়ে যাবে, যে স্ক্রল করে করে আমার রাইট সাইড যেতে হচ্ছে, তখন এক্স অক্ষটা কাজ করবে। তাহলে আমরা ওভারফ্লো ইউজ করতে পারবো কিভাবে? আমরা ওভারফ্লো ইউজ করতে পারবো ভিজিবল, ওভারফ্লো ইউজ করতে পারবো হিডেন, দেন স্ক্রল এক্স, ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই, দেন ওভারফ্লো অটো। তাহলে আমরা এই কয়েকটা ওভারফ্লো ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে ওভারফ্লো করলাম, তো ম্যাক্সিমাম টাইম কি থাকে যে এখানে একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে বাকিটা শো হয়। তো এই কাজটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট এবং জেকিউরি দুইটা কম্বাইন করে করতে হবে, যে আপনি বাটনের এগেনস্টে অন ক্লিক একটা ইভেন্ট ক্রিয়েট করবেন, যে ইভেন্টে আপনার এই পুরা ওভারফ্লোর কাজটা হবে। তো তার জন্য আমার একটু ওয়েট করতে হবে, কারণ আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন এই কন্টেন্টগুলো নিজেরাই বুঝতে পারবো এবং করতেও পারবো। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, এরপরে আমরা করব। জি জি জি, বলেন বলেন বলেন। এই যেটা লাইক দেখাইছেন যে ওভারফ্লো যেটা এক্স এন্ড ওয়াই, এই দুটা তো বলতে গেলে লাইক ম্যাথমেটিক্স এর গ্রাফের মতো, রাইট? হ্যাঁ। আচ্ছা, লাইক ওইরকম ভ্যালু নিয়ে কাজ করব। আপনি যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ কাউন্ট করবেন তখন আপনার এক্স ওয়াইটাই ইউজ করতে হবে। এখানে আসলে জিনিসটা সিম্পলিফাই করার জন্য এখানে এক্স ওয়াইটা ব্যবহার করা হয়েছে, এখানে আপনার ক্যালকুলেশন কিছু নাই। আপনি যখন এক্স লিখে দিবেন তখন বাই ডিফল্ট সে এক্স অক্ষই কাউন্ট করবে। এখানে সেভাবেই মানে প্রিডিফাইন্ড কাজগুলো করা আছে। যে আমরা যে প্রপার্টিগুলো কল করি, প্রপার্টিগুলোর তো কিছুটা নিজস্বতা আছে,
তো যখন ওভারফ্লো আপনি এক্স কল করবেন বা কোনো একটা টপিক্সের এক্স ভ্যালুটা কল করবে, সেটা এক্স অক্ষই কাউন্ট করবে। যখন আপনি ওয়াই কাউন্ট করবেন তখন ওয়াই অক্ষ কাউন্ট করবে। ক্যালকুলেশনটা করা আছে, বাট যদি আমরা বেসিক ক্যালকুলেশনটা চিন্তা করি তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা করব জাভাস্ক্রিপ্টে। এখানে বেসিক্যালি সিএসএস আমাদের কোনো ক্যালকুলেশনের জায়গা নাই। ম্যাম, ম্যাথমেটিক্স সফটওয়্যারে ওয়ার্ক করে না। আমি যদি এখানে লিখে ওভারফ্লো রাইট, তাহলে কি হবে? এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কাউন্ট করতেছে, নাথিং এলস। খুবই সিম্পল করে চিন্তা করেন, বেশি মানে ক্রিটিক্যাল চিন্তা করার দরকারই নাই। না, যখন ম্যাথমেটিক্স এর কথা উঠালো, এই জন্য আমি বললাম ম্যাথমেটিক্স সফটওয়্যারে কাজ করে না। আমি যদি ওভারফ্লো ড্যাশ রাইট লিখে দিই, আপনি এক্স এর বদলে যদি রাইট লেখেন। আমি আপনার প্রবলেম বুঝি নাই। এখানে আপনি লিখছেন ওভারফ্লো ড্যাশ এক্স, হ্যাঁ এখানে যদি আমি লিখি ওভারফ্লো ড্যাশ রাইট, হ্যাঁ, তো আমি তো বলতেছি যে আপনি দুইটাই এক্স অক্ষ লিখতে পারবেন, আপনি ওয়াই ও লিখতে পারবেন। না, এক্স ওয়াই এর কথা না, রাইট এন্ড লেফট আর রাইট এন্ড বটম। যেরকম আমরা মার্জিন করি টপ রাইট বটম লেফট, এখানে আপনি এরকম কিছু করতে পারবেন না। আমি বারবারই বলতেছি যে প্রত্যেকটা প্রপার্টিরই আপনার কিছুটা প্রিডিফাইন্ড বৈশিষ্ট্য আছে। আপনি যখন কোনো প্রপার্টি লিখবেন তখন দেখবেন তার কিন্তু একটা এক্সট্রা স্টাইল আছে। যেমন আমরা যদি লিখি বর্ডার সলিড, তাহলে কিন্তু একটা স্টাইল চলে আসে, আমার কিন্তু আর কিছু লিখতে হয় না, এক্সট্রা কিছু করতে হয় না। তো সেরকমই আপনি যখন ওভারফ্লো করবেন, ওভারফ্লো এক্স বা ওয়াই করবেন, তার মানে ওই ক্যালকুলেশনটুকু এক্স এবং ওয়াই এর সঙ্গে প্রিডিফাইন করে দেয়া আছে। তখন রাইট এন্ড লেফট আর রাইট টপ আর বটম কোন কাজে লাগবে না। এখানে তো আপনি ওভারফ্লোর জন্য আপনি এক্স অক্ষ ওয়াই অক্ষের জন্য আপনি টপ বটম কাজ করবেন কিভাবে? ঠিক আছে, তাহলে এখানে ম্যাথমেটিক্স কাজ করবে না, এক্স এন্ড ওয়াই, রাইট এন্ড বটম। মানে সিএসএস এ যতক্ষণ থাকবেন ততক্ষণ যতটুকু সিম্পলিফাই করে চিন্তা করা করতে পারেন ওইটাই মানে ভালো। বেশি ক্রিটিক্যালে যাবেন না। আমরা ম্যাথমেটিক্স টার্মসে যাব, ম্যাথমেটিক্স টার্মসে ক্যালকুলেশন হবে, বাট সেটা গিয়ে হবে জাভাস্ক্রিপ্ট, এখানে না। আমরা যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই দেই তাহলে কি হচ্ছে, এটা কাজ করে। এবং এটা যে আমার এই সাইডে আসবে এই সাইডে আসবে না, এটাও প্রিডিফাইন্ড ডিজাইনের মধ্যে করে দেয়া আছে যে ঠিক আছে আপনার এটা রাইট সাইডে আসবে, লেফট সাইডে আসবে না। আবার আপনি যখন বটমে কখন আসবে, বটম যখন আপনি এক্স ইউজ করবেন তখন বটমে আসবে। এর আগে তো এক্স ইউজ করে রাইটে সাইডে থাকলো এই জন্য কারণ আমার এই যে কন্টেন্ট গুলা কিন্তু লেফট রাইটে স্ক্রল ছিল না। আমার কন্টেন্টটা ছিল টপ বটমে স্ক্রল, আমার কন্টেন্টই কম। ওয়াইড আমার কন্টেন্টের ওয়াইডটা কম, যার জন্য কিন্তু মানে ওয়াইডের যে ইয়েটা আপনার স্ক্রলটা সেটা হচ্ছে না। যেমন গতদিনে আমরা টেবিল করেছিলাম, টেবিলের রেসপন্সিভ করার সময় আমরা স্ক্রল বার ইউজ করেছিলাম। তো সেখানে কি যতক্ষণ পর্যন্ত টেবিলটা স্ক্রল হয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রেসপন্সিভের স্ক্রলিংটা আনতে পারি নাই। তার মানে প্রথমে আপনার কন্টেন্টটা ওই পর্যন্ত যেতে হবে। এবার ক্লিয়ার হয়েছে? না, ক্লিয়ার হয়নি। আমি আগে চাই না তো ম্যাথমেটিক্যাল কোশ্চেনে আমি আপনাকে ম্যাথমেটিক্যাল কোন টার্মস এখানে বলতেছি না। আমি বলতেছি যে আমার যে কন্টেন্টটা এটা এই সাইডে স্ক্রল আছে, এটা এই পাশটা এই সাইডে স্ক্রল আছে, এখানে এক্স না ওয়াই, আপনি কোন সাইডে স্ক্রল? আচ্ছা, এক্স অক্ষ বলতে আপনি কোন সাইডটা বুঝেন? এক্স বলতে আমি এক্স অক্ষ বলছি, এক্স বলতে বুঝি না। আমি বলছি এক্স অক্ষ বলতে আপনি কোন সাইডটা বোঝেন? আপনার ম্যাথমেটিক্যাল টার্মসে এক্স অক্ষ বলতে ডান সাইডটা বুঝছি।
ডান সাইডটা আপনি আচ্ছা, যেখানে এক্স অক্ষ আপ এন্ড ডাউন ভার্টিক্যাল ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল। এইদিকে হওয়ার কথা। যখন আমি এক্স ইউজ করব তখন ওয়াইটা ক্যালকুলেশন হ্যাঁ। হওয়ার কথা। রাইট। তো ঠিক আছে, আমি তো সেটাই বলছি যে আমার যে কন্টেন্টটা এটা তো আমার ওয়াই তে স্ক্রলিং হয় না, যার জন্য আমার এক্স অক্ষ কাজ করছে না। এটা যদি আমার ফুল পেজ কভার হয়ে যেত, যেমন আমার এই কন্টেন্টটার বেসিকটা দেখেন আপনি, আমি যদি এটা না দেই, আমার কন্টেন্টটা আছে এরকম, তার মানে সে আছেই এভাবে, এইদিকে স্ক্রল হচ্ছে, তার মানে এই পেজটা এদিকে স্ক্রল ছিল, এই পেজটা কিন্তু এদিকে স্ক্রল ছিল না। তো যদি আমি এক্স অক্ষ কাজ করাতে চাই তাহলে আমার এই সেকশনেও একটা স্ক্রল বার লাগবে এবং এই কন্টেন্টটা আমার ওয়াইটা কভার করতে হবে, দেন আমার এক্স অক্ষ কাজ করবে। এবার ক্লিয়ার? ঠিক আছে। তো নেক্সট প্রপার্টি আমরা করতে চেয়েছিলাম ফ্লট। ফ্লট কিন্তু অলরেডি আমরা করেছি, তো এখন একটু ডিটেলস করব। তো যদি ফ্লট করতে চাই সেক্ষেত্রে তোমার কন্টেন্টটা আসলো কিভাবে, ইমেজ দেন আমার টেক্সটটা, আমি চাচ্ছি ইমেজটা এক পাশে থাকবে, তার পাশে যে ফাঁকা জায়গাটা এখানে টেক্সটটা থাকবে। তো এই কাজটা যদি আমি মানে দুইটা কন্টেন্ট যদি আমি পাশাপাশি আনতে চাই, একই ডিভে দুইটা কন্টেন্ট যদি আমি পাশাপাশি আনতে চাই তাহলে আমি ফ্লটটা ইউজ করতে পারবো। এটা সহ চলে আসছে কারণ এখানে আমার ক্লিয়ার করা নাই, আমি এটা ক্লিয়ার করে দেই। ফ্লট দুইটা হয়, ফ্লট লেফট হয়, ফ্লট রাইট হয়। ফ্লট লেফট হবে, ফ্লট রাইট হবে। আর যদি আপনি কোনো একটা পেজে লেফট এবং রাইট উভয় ইউজ করেন, এবং আমরা যেরকম এখন যেটা যাচ্ছি এই ডিভের পরে গিয়ে আর ফ্লটটা কাজ করবে না, কারণ আমাদের পরের ডিভটাও কিন্তু এর মধ্যে চলে আসছে। আমি চাচ্ছি এইটা এই পুরা ডিভের নিচে আসবে, তাহলে আমাকে কি করতে হবে, এই ডিভে গিয়ে ফ্লটটা ক্লিয়ার করতে হবে। এখন ফ্লট ক্লিয়ার করার জন্য আপনি দুইটা কন্টেন্ট ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার লিখে আপনি লেফট অর রাইট ইউজ করতে পারেন, কিংবা আপনি ফ্লট নান লিখতে পারেন। ফ্লট যদি আপনি নান করেন তাহলে ফ্লট কাজ করবে না। কেন আরেকটা হচ্ছে ক্লিয়ার যদি করেন, যে ক্লিয়ার রাইট, এই যে, তাহলে কি হলো, এটা এই ডিভের নিচে চলে আসলো। তাহলে ফ্লটটা হচ্ছে নরমালি দুই টাইপের, একটা হচ্ছে ফ্লট লেফট, একটা হচ্ছে ফ্লট রাইট। আর যদি আমরা কোথাও গিয়ে ফ্লটটা না চাই তাহলে আমার লিখতে হবে যে ফ্লট নান অথবা ফ্লট রাইট অর লেফট।
আর যদি আমি পেজের পুরো জায়গাতে লেফট এবং রাইট দুইটা প্রপার্টি ব্যবহার করে থাকি বা দুইটা ভ্যালুই ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমি ক্লিয়ার করব বোথ, মানে লেফট এবং রাইট উভয়টাই আমি ক্লিয়ার করব। তো যদি ফ্লটের আমরা এক্সাম্পলটা একটু ক্লিয়ার করে বুঝতে চাই, তাহলে আমরা করতে পারি কি, একটা ডিপ দিয়ে একটা লেআউট করতে পারি। তো ডিপ দিয়ে লেআউট আমরা কিরকম একটা লেআউট করব, আমি আপনাদের মেসেঞ্জারে একটা ছবি দিয়ে দিচ্ছি। ম্যাম আপনি ফ্লোটের সাইড থেকে লেখা শুরু না করেন, আপনি ফ্লোটের পিকচারের নিচ থেকে আপনি লেখা শুরু করতে চান, তখন কি করবেন? বাই ডিফল্ট তো পিকচারের নিচেই শো করে না, অটোমেটিক কিন্তু লেফট ও রাইট থেকে লেখা শুরু হয়ে যাবে না, ক্লিয়ার করেন। যদি আমি ফ্লটটা না দেই হ্যাঁ ক্লিয়ার করেন সব ইমেজ দেন, তাহলে লেখা তো নিচেই চলে আসলো, লেখাটা উপরে চলে গেল, কিন্তু পিকচারের পাশ থেকে শুরু। পিকচারের পাশ থেকে শুরু হচ্ছে, কারণ দুইটা জিনিস আমার একই ডিপে আছে, যার জন্য পিকচারের পাশ থেকে শুরু হচ্ছে। এখন যদি আমি এই লেখার যে জায়গাটা, তাকে যদি আমি বলি যে মার্জিন একটা দিয়ে দেই, তাহলে কি হবে, এটা থেকে মার্জিনটা কাউন্ট হয়ে যাবে। তখন আপনি মার্জিন দিবেন উপরে, ওই পিকচারের সমান মার্জিন আপনাকে গ্যাপ রেখে তারপর আপনাকে নামতে হবে। হ্যাঁ, তো যতটুকু আমার নামাতে হবে অতটুকু তো আমি মার্জিন বা প্যাডিং ইউজ না, আমি যদি একটা ব্রেক দিই, কেন একটা ব্রেকে আমি নামতে পারবো? ব্রেক আসলে কোনো কিছু তো সলিউশন না। ইয়েস ম্যাম, এখানে প্রবলেম। আমি এতদিন ধরে কাজ করে আসছি, আমি এটা সলিউশন করতে পারি না। আপনি কিন্তু স্ট্রেট অ্যানসার দেন নাই এই পর্যন্ত, কারণ এতদিন পর্যন্ত আপনার তো মার্জিনটা আসে নাই। আমি বললাম আমি আপনাকে বলি, এক মিনিট আমি বলি ম্যাম জি, ইউ আর মাই টিচার, আই আস্কিং ইউ দ্য কোশ্চেন। আমার ইমেজ, আমি এখানে ইমেজ দিলাম, আমি ইমেজের নিজের থেকে আমি লেখা শুরু করতে চাই। How I'm going to do it? How I'm going to know how much is my margin is for the picture? এখানে তো মার্জিন আপনার একদম ফিক্সড না, আপনার ডিজাইন মেলানোর জন্য যতটুকু মার্জিন লাগবে আপনি কতটুকু মার্জিন দিতে হবে। আপনি আমার টিচার, আমাকে শেখান, এটা আমার খুব দরকার, জানা দরকার। আমি আপনাকে ধরতে পারছি আমার যেটা দরকার। এটা আপনাদের তো শেখাতেই হচ্ছে। আপনি প্রথম আমাকে প্রবলেমটা বলেছিলেন যে সেদিন কিন্তু আমরা মার্জিনে যাই নাই, আপনি অলরেডি মার্জিন নিয়ে কাজ করে প্রবলেম ফেস আপনি শুরু করেছেন এখন শুরু করেছেন। এখন আমাকে বলেন আমি কতখানি মার্জিন আমি জানবো, ওই পিকচারের নিচে অতখানি মার্জিন গ্যাপ দিয়ে আমি লেখা শুরু করব। আপনার এখন গ্যাপটা কতটুকু লাগবে, এটা আমাকে বলেন যে আপনার কতটুকু গ্যাপ লাগবে। হাউ ডু ইউ নো? কারণ সব ইমেজের থেকে, সব একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব কিন্তু সব ডিজাইনে সেম হয় না। হাউ ডু ইউ নো দ্যাট? এখন কি করে করবেন এটা আমাদেরকে শেখান। এটা আপনার বাড়ায় কমায়, যে আপনি মার্জিন প্রথমে দিলেন 2 পিক্সেল, তারপর দেখলেন না ঠিক আছে আমার কম হয়ে যাচ্ছে, তখন আপনি আরেকটু 2 পিক্সেল না, এখানে at least 300 পিক্সেল আছে। কোথায় 300 পিক্সেল পাচ্ছেন আপনি? আপনি দেখেন, আপনি ছেড়ে দেন গ্যাপ, উপর থেকে শুরু করেন। আপনি এই পিকচারটা থেকে এই পিকচারের আপনি একদম আপনি একটু থামেন দেখেন, আমি ডিফটা নিয়ে প্রথমে ইমেজটা অ্যাড করেছি, আমি একদম ফার্স্টে ইমেজটা দিয়েছি, তো কি আমার আউটপুটে কি আসবে, প্রথমে ইমেজটা আসবে, তারপরে যেখান থেকে ইমেজটা শেষ হবে সেখান থেকে আমার লেখাটা আসবে। আমি যদি এখন দুইটা জিনিস আলাদা চাই, তাহলে আমার যেটা হবে, আসে না নরমালি, কিন্তু আপনার লেখাটা শুরু হয়। আপনি একটু থামেন, আমি দেখাচ্ছি, আপনি একটু থামেন। জি, অযথা কোশ্চেন করবেন না। থ্যাংক ইউ ম্যাম, আই এম সরি ফর দ্যাট। আমি বলতেছি তো আপনি থামেন, আমি আপনার প্রবলেম সলভ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এবার এই হচ্ছে আমার ইমেজ, এই হচ্ছে আমার কন্টেন্ট। যদি আমি এরকম আলাদা আলাদা চাই, তাহলে আমার এট ফার্স্ট দুইটা কন্টেন্ট আলাদা করতে হবে। আমি আলাদা করলাম, বাট আমার কন্টেন্টটা ছিল কি রকম, আমার কন্টেন্টটা ছিল কিন্তু একটা ডিভের ভেতরে। আমি সেকেন্ড ডিভ অফ করে দিচ্ছি, এই ডিভ আমার কাজ নেই, আমার ডিভ হচ্ছে এই প্রথম ডিভের কাজ। তাহলে আমার আউটপুটটা এরকম আসলো কেন, কারণ সেম দিন এই টপিকসটা আমি কি করেছি, একটা ডিভের ভেতরে করেছি। যখন আপনি
একটা ডিভের ভেতরে বা একটা জায়গাতে দুইটা কন্টেন্ট দেবেন, সে কি করবে, এরকম পাশাপাশি আসবে। নর্মালি কি হচ্ছে, পাশাপাশি আসতেছে, এইটার হাইট ওয়াইড অনুযায়ী, এইটার হাইট ওয়াইড নিয়ে দেন আপনার লেখাটা শুরু হচ্ছে। দেখেন আপনি যখন সিলেক্ট করবেন তখন কিন্তু সে ওপর থেকেই সিলেক্ট করবে, বাট এইটার হাইটের জন্য আপনার লেখাটা এখান থেকে শুরু হচ্ছে, কারণ আমি লেখাটা নিয়েছি ইমেজের পরে। এখন যদি আমি ইমেজটা বাইরে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার এই কন্টেন্টটা দরকার হচ্ছে না। বাই ডিফল্ট এটা সুন্দর মতো তার মানে আপনি একটা ডিভ দিয়ে আরেকটা এরিয়া ক্রিয়েট করতেছেন আর কি। নরমালি তো তাই হবে, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা ডিপ বা আলাদা আলাদা জায়গাতেই আমরা নিব, দেন সেইটারে আমরা স্পেস অনুযায়ী পাশাপাশি। আই এগ্রি আপনার এই অ্যানসারটা আমি খুব অ্যাকসেপ্টেবল মনে হলো। ডিপ দিয়ে যদি আমি শুরু করি, হ্যাঁ, ইজ বেটার দেন দ্য মার্জিন। আমি জানি না কতখানি মার্জিন। মার্জিন ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, আপনি তো আমাকে জায়গাতে যেতেই দিচ্ছেন। আমি মাত্র আপনাদের কি বললাম যে আমরা ফ্লটটা শেষ করলাম, আমরা এখন ডিভ দিয়ে একটা লেআউট করব। তার মানে আপনাদের এতটুকু সেন্স থাকা উচিত যে ডিভ দিয়ে লেআউট করতে গেলে আমার যে প্রবলেমগুলো সেখানে চলে আসার কথা, কারণ লেআউট মানে একই সঙ্গে অনেকগুলো কন্টেন্ট কম্বাইন করে একটা লেআউট হবে। কারণ লেআউট এক্সাম্পল সাধারণত আপনারা দেখেছেন, যেহেতু আপনারা অনলাইনে একটা কোর্স করতেছেন। আমি বলেও দিয়েছি যে HTML এ যেখানে আমরা লেআউট দেখেছিলাম যে HTML অনলি HTML লেআউট, সেখানে কিন্তু দেখবেন যে পাশাপাশি অনেকগুলা কিন্তু বক্স বক্স বক্স, তার মানে বক্সগুলো আমার পাশাপাশি আনতে হয়েছে। বক্সগুলো আমার একটা প্রবলেম ছিল। I had a problem here. জি, Just listen very carefully. I had a problem here. আপনার এখানে একটা পিকচার, রাইট, ইমেজ, একটা ইমেজ দিয়ে আপনি লেখা শুরু করতে চান, আপনি ইমেজের নিচ থেকে। হ্যাঁ, আপনি দুই রকম ভাবে করতে পারেন। আপনি ব্রেক 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 দিয়ে নামতে পারেন, আর মার্জিন সেট আপ করতে পারেন, আর ডিভ দিয়ে নামতে পারেন। না, ডিভ দিয়ে আমি নামতে পারবো না। আমি এখন আপনাকে তিনটারই সুবিধা এবং অসুবিধা বলি। ব্রেক মানে কি, বিআর যে আমরা ইউজ করি, বিআরটা হচ্ছে লাইন ব্রেক। এখন আপনি একদম ফুল স্টপ হন, আমি আপনাকে তিনটার প্রবলেম সলভ করে দিচ্ছি। একদম ফুল স্টপ, কোনো কথা বলবেন না। ব্রেক আমরা তখনই ইউজ করি যখন আমরা মার্জিনের এক্সাম্পলে যাই না, যখন আমরা মার্জিনে চলে যাই তখন কিন্তু আমরা ব্রেক ইউজ করি না। আপনাদের ব্রেকটা করানো হয়েছিল কখন, যখন আমরা HTML এ কাজ করতেছিলাম, কারণ HTML এ আমরা মার্জিন ইউজ করতে পারবো না। পারলেও একইভাবে একই মার্জিন সব দিকে ব্যবহার করতে হবে, একদম স্পেসিফিক করে আমরা মার্জিন ইউজ করতে পারবো না। দ্যাটস ওয়াই ওই সময় আমরা এক্সাম্পল যখন করেছি যে একটা, আপনি আমাকে যখন বলেছিলেন ম্যাম, আমি কিন্তু করে আমি এটা প্রুভও করেছি মার্জিন করে করা যায়। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু আমাদের মার্জিনটা হয় নাই। আমি টাকাই দিয়ে আপনাকে আমি করছি, আমাদের কিন্তু তখন এক্সাম্পলটা করা হয় নাই। আপনি কিন্তু একটু বেশি বলতেছেন, কারণ তখন আমাদের মার্জিন এক্সাম্পলটা করা হয় নাই। আমরা যে আপনি আস্ক করতেই পারেন। আমি কিন্তু আপনাকে সেদিনও বলেছিলাম যে আমরা বিআর ইউজ করতে পারি, আদারওয়াইজ মার্জিন ইউজ করতে পারি। আমরা মার্জিনে এখনো যাই নাই, আমরা মার্জিনে যাব না। মার্জিনটা আপনি আমাকে বলে দিয়েছেন যে তুমি মার্জিন অলরেডি করেছো। হ্যাঁ, তো you already went through the margin thing. আপনার প্রবলেম হচ্ছে এখন। Go ahead. না, go ahead. না, আপনার এখন প্রবলেমটা কি হচ্ছে? আপনি প্রবলেম করতেছেন, আমি যখন আপনাকে সলভ করতে যাচ্ছি, সহজ অ্যানসার দিলেন না ম্যাম। You didn't give me the right answer yet. আমি বলতেছি you have to, how are you going to drop it down? একদিকে আপনি ইমেজ, একদিকে রাইটিং, how short I can get down? আপনি তিনটা কথা বলছেন। আমি কিন্তু আপনাকে বললাম যে আপনি এখন একটু ফুল স্টপ হন, আমি আপনাকে তিনটা প্রবলেমের সলিউশন দিচ্ছি, আপনি মাঝখান থেকে আবার কথা বলা শুরু করেন, তাহলে আমি আপনাকে সলিউশন কিভাবে দিব বলেন? Of course, if I have a problem, I'm going to ask you the question. হ্যাঁ, কিন্তু কথার মধ্যে যে কথা বলতে হয় না, এতটুকুন তো জানেন যে ঠিক আছে, যখন আমার প্রবলেম, আমি প্রবলেম আস্ক করেছি, আপনাকে কোশ্চেন করতে পারি না, আপনি সলিউশন দিয়ে দেন যে আপনি যাবেন না সামনে, আপনি পিছনে গেছেন, সামনে গিয়েও আমি কোশ্চেন করতে পারবো না। What the hell is that? সামনে গিয়ে যদি আপনি কোশ্চেন করেন, তা আমি আপনার
ক্লাসই অত দূর যায় নাই, তাহলে আপনি আগে গিয়ে যদি কোশ্চেনটা করে আপনি অলরেডি চলে গেছেন, ইউ অলরেডি না, টট দ্যাট। যেদিন আপনি মার্জিন নিয়ে কথা বলেছিলেন ওই দিন আমাদের মার্জিন হয় নাই, ওই দিন আমরা মার্জিন করতেছিলাম, আপনি অলরেডি মার্জিন দিয়ে করে আসছেন। থ্যাংক ইউ ম্যাম, আই এম সরি, লেটস গো। একটু বেশি বেশি হয়ে গেল না ভাই? যাই হোক, No, I'm sorry. না সরি হওয়ার I'm কিছু sorry. নাই, এত কিছু পরে আসলে সরি হওয়ার কিছু নাই, ইটস ওকে। Okay, I beg your pardon. Is that okay? মেসেঞ্জারে একটা ছবি দিয়েছি, দেখেছেন? জি ম্যাম। ওকে, আমরা ওইভাবে এখন একটা ডিপ দিয়ে লেআউট করব। তাহলে আমরা যদি এই লেআউটটা করতে চাই, একটু দেখেন আমাদের ডিভ কয়টা লাগবে। প্রথমত আমার ডিভ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিভ লাগবে। 6টা যদি আমি ডিভ নিয়ে কাজ করি, তাহলে আমার এখানে মেনু বারের জন্য কিন্তু ডিভ নিলেও হবে, আবার ইউএল এলআই দিয়ে করলেও হবে। তো আমরা ইউএল এলআই দিয়েই কাজ করব। তো মোটামুটি আমাদের 6টা ডিভ লাগবে এখানে। প্রত্যেকটা ডিভ ক্লাস দিয়ে ডিফাইন করে দিব। তাহলে সব ডিভের জন্য, যেহেতু আমরা এখানে ডিভ নিয়েই পুরোটা কাজ করব, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিভ, সব ডিভের জন্য একটা স্টাইল নিয়ে নিচ্ছি আমরা। সেটা হচ্ছে বর্ডার, জাস্ট সলিড নিয়ে নেই, তাহলে প্রত্যেকটা ডিভে আলাদা আলাদা কিন্তু বর্ডার হয়ে যাবে। এখন সব ডিভের আমি হাইট ওয়াইড আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, অথবা বর্ডারটা ইউজ করতে পারি। তো যেটা হবে, যখন আমরা ডিভের হাইট বা ওয়াইড ইউজ করবেন, প্রত্যেক ডিভের ওয়াইড থাকবে, তো কি হচ্ছে যে আমার বর্ডার যেটা থাকে এখানে সলিড থাকলে, যদি সলিড থাকবে তাহলে আমার এখানে 1 পিক্সেল, যদি 1 পিক্সেল ওয়াইড থাকে, তাহলে যেটা হবে যে প্রত্যেকের ওয়াইডের সঙ্গে কিন্তু ওয়াইড এবং হাইটের সঙ্গে 1 পিক্সেল করে অ্যাড হয়ে যাবে। তো সেখানে কিছুটা প্রবলেম ফেস করব। তো প্রবলেম সলভ করার জন্য আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে আমরা ইউজ করতে পারি কি বক্স সাইজিং, বর্ডার বক্স। তো আমরা আগে পুরা ক্লাসগুলোর প্রপার্টি অ্যাড করে নেই, দেন আমরা বক্স সাইজিং, বর্ডার বক্স ইউজ করে দেখব সুবিধা কি, আবার রিমুভ করেও দেখব যে ইউজ না করলে কি হবে।
তো 3 তে কি আছে দেখেন, 3 তে কিন্তু দুইটা পার্ট হবে, তাহলে দুইটাকে যদি আমি আলাদা আলাদা করে পার্সেন্টেজ দিয়ে দেই, 70-30 করে দেই, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। সরি, এখন দেখেন এই দুইটা কিন্তু নিচে নিচে আসবে, কারণ বাই ডিফল্ট একটা ডিভ থেকে আরেকটা ডিভ পাশাপাশি আসবে না। পাশাপাশি আনার জন্য আমার ফ্লট ইউজ করতে হবে। ফ্লট ইউজ করলে সবাই পাশাপাশি চলে আসবে। তোমার লেআউট রেডি। এখন কাজ হচ্ছে এই দুটাকে পাশাপাশি আনা। যদি আমি পাশাপাশি আনতে যাই, তা আমাদের যেটা করতে হবে, প্রত্যেককেই ফ্লট লেফট দিয়ে দিতে হবে। তাহলে যদি প্রত্যেককেই দিতে হবে, আমরা যদি এখানে দিয়ে দেখি যে এখানে দিলে পরে হয় কিনা। তো ওখানে দিলে হচ্ছে না, আমার কি করতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ফ্লট লেফটটা দিতে হবে। প্রত্যেকে দিব, কারণ একজন আরেকজনের বামে এসে সেট হয়ে যাবে। ঠিক যেখানে আমার ফ্লট লেফটটা দরকার হবে না, সেখানে আমি ক্লিয়ার ইউজ করব। যদি লেফট হয় ক্লিয়ার লেফট, যদি রাইট হয় তাহলে ক্লিয়ার রাইট। উপরে উঠে কেন গেল? ম্যাম হচ্ছে না। হ্যাঁ, দেখতেছি বাবা। ম্যাম যখন ফ্লোট করবেন, ওই যে একটা পোর্শনকে আর্টিকেল আর মেনুকে এক সাইডে ফ্লোট করেন না, ফ্লোট লেফট। না, আমার ফ্লট ইউজ করলে আপনি যখন ফ্লটটা দেবেন তখন প্রত্যেককেই দিতে হবে, কিন্তু এটা কাজ করতেছে না কেন? কোনটা বাইরে দিই নাই। আচ্ছা আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমি যখন এখানে ওয়াইড দিলাম 70% 30% দিয়ে দেন আরেকটায়। একটু ওয়েট বাবা, আমাকে বলতে দেন অ্যাট লিস্ট। তো 30-70 আমি যখন দিলাম টোটাল 100% হলো, বাট আমার বর্ডার আছে কি 1 পিক্সেল। তো 1 পিক্সেলটাও তো আমার এই পুরো ওয়াইডের মধ্যে ক্যালকুলেট হবে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, এই দুইটার স্পেস হচ্ছে না, যার জন্য নিচে নেমে আসতেছে। তো এইটার সলিউশন আমরা বলছিলাম কি, যে আমরা যদি বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করি, বক্স সাইজিং যদি আমরা বর্ডার বক্সটা ইউজ করি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ম্যাম। তাহলে দেখেন এই এখন বক্স আসবে, সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সলিউশন আছে, আপনি অস্থির হয়ে আছে 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 আছে, একটু একটু প্রপার্টি যতগুলো প্রবলেম রাগ আছে, করেন না, তাহলে হলো, রাগ না করলেই হবে, আমি রাগ করি আপনি না, না রাখলেই হবে। আমি রাগ করি না বাবা, আপনারা একটু ধৈর্য ধরে শেখেন, কারণ আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, এই তো আমরা হাসবো কানবো এইভাবে শিখবো। হ্যাঁ, বক্স সাইজিং করলে কিন্তু এটা অটোমেটিক এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, ওকে। এখন আপনার যে মার্জিনের সমস্যা, যদি মার্জিন করতে চাই, ঠিক আছে, আমি যে বক্সটা করলাম, এখন একটা ডিপ থেকে আরেক ডিপের আমি একটুখানি জায়গা চাচ্ছি। আপনি মার্জিনটা আগে যদি এভাবে করতে চান, যে প্রত্যেক ডিপে যদি মার্জিন দিয়ে দেই, যে এখানে আমি যদি একটা মার্জিন দেই, যে মার্জিন দিলাম
যে প্রত্যেকের হচ্ছে বটম মার্জিন দিব 20 পিক্সেল, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা ম্যাম, এই বক্স সাইজিং একটা স্ট্যাটিক থাকে না, এই স্ট্যাটিকটা কেন থাকে? মাঝে মধ্যে একটা স্ট্যাটিক থাকে। বুঝি নাই। এই যে বক্স সাইজিং, আপনি যে ডিপ ছাড়ায় ওইটা ব্র্যাকেটের মধ্যে এনে ওর আগে যদি একটা স্ট্যাটিক, আচ্ছা, স্টারটা হচ্ছে অল সিলেক্টর, মানে আমি যদি এখন এটা না দেই, না এটা ওইটা কি হয় যে আপনার স্টার্ট দিয়ে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা দেবেন সেটা আপনার পেজে সবকিছুর উপর অ্যাপ্লাই হবে, পুরো বক্সের মধ্যে আসবে, তাই তো? আপনার আপনি পুরো পেজে যা কিছুরই হাইট ওয়াইট দিয়ে তার মার্জিন প্যাডিং বা বর্ডার ইউজ করেন না কেন, ওটা প্রত্যেকের জন্য কাজ করবে যদি আমি এখানে স্টার ইউজ করি। বাট আমার যেহেতু এখানে সবগুলা ডিভ, তা আমি এখানে শুধু ডিভ নিলাম, তার মানে এই ডিভের ডিরেক্ট ডিভ সিলেক্টরের যে প্রপার্টি গুলো আমি ইউজ করলাম এই দুটা সব ডিভের উপর ইউজ হবে। সেটা যদি আমি কমনলি ইউজ করি যে স্টার দিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স, এখানে স্টার দিলেও হবে, এখানে স্টার দিলেও হওয়ার হোল বক্সিং, হ্যাঁ এখানে স্টার দিলেও হওয়ার কথা, কিন্তু মানে স্টারটা কি যে আপনার ওই পেজে এই স্টার দিয়ে আপনি এর ভিতরে যা দেবেন সেটা আপনার পেজের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। স্টারটা হচ্ছে অল সিলেক্টর, ওটার নামই হচ্ছে অল সিলেক্টর। ওটাকে অল সিলেক্টর, এটাকে অল সিলেক্টর বলা হয়। তো দেখেন আমি প্রত্যেকের মার্জিন বটম করে দিলাম কত 20 পিক্সেল, তো সবার কিন্তু নিচে নিচে এরকম বক্স মানে স্পেস 20 পিক্সেল করে একটা জায়গা সে ছেড়ে দিল। রাগ করবেন না কিন্তু, কথা বলবো না, কথা বললে শিখতে পারবো না। আমি রাগ করি না, আমি রাগ করলে আপনাদের ক্লাস অফ করে দিতাম আজকে। আমার রাগ কিন্তু আমি কথা বলতে পারি না। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার বেসিক ডিভ লেআউট। তো এই জিনিসটাই যদি আমরা একটু কন্টেন্ট সহ করতে চাই, যে আমরা এর মধ্যে কোন একটা কন্টেন্ট অ্যাড করব, তাহলে কিভাবে অ্যাড করতে পারি? দেখেন সেম লেআউট, এটা সেম লেআউট, যদি আমি মার্জিনটা না দেই তাহলে কিন্তু দুইটা সেম লেআউট। এটাতে কোনো কন্টেন্ট দেয়া নাই, এটাতে কন্টেন্ট দেয়া আছে, লেআউট সেম। যদি আমরা এই ডিভ লেআউট থেকে এই ডিভ লেআউটে আসতে চাই, আমরা এখন যেটা করলাম এই ডিভ লেআউটে আমার মূল ফোকাস হচ্ছে ফ্লট লেফট। ফ্লট ইউজ করলে কিভাবে কন্টেন্ট পাশাপাশি চলে আসে। তাহলে যদি আমরা এই আগের কন্টেন্টটা করতে চাই, যেটা আমি ওপেন করলাম উইথ কন্টেন্ট, সেটা যদি আমি দেখতে যাই, দেখেন এখানেও ডিভগুলা সেম, বাট কি করা হয়েছে, এখানে পুরো একটা ডিভ, এখানেও পুরো একটা ডিভ, কোনো সমস্যা নাই। কি হয়েছে, এখানে মার্জিন উপরের 1 পিক্সেল নিচের 1 পিক্সেল 2 পিক্সেল হয়ে গেছে, তাই না? আমার কি করতে হবে, এখানে 1 পিক্সেল করতে হবে। তাহলে আমরা যেটা করব, উপরের প্রথম যে ডিভটা ডিভ 1, তার আমি লেফট মার্জিন দিব, টপ মার্জিন দিব, রাইট মার্জিন দিব, বাট বটম মার্জিন দিব না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি কি করব, এখানে গিয়ে এই যে সলিডটা আমি এখানে, সলিডের পরে যে আমি হোয়াইটটা দিলাম, এখন এটা একটু চেঞ্জ করে দিব। আমি বর্ডার যেখানে সলিড লিখেছি, সলিডটাকে স্টাইল, বর্ডার স্টাইল, তাহলে আমি বর্ডার স্টাইল করে দিব আলাদা, দেন বর্ডার হোয়াইট। আমার দরকার কোথায়, টপে, তার মানে আমার টপে 1 পিক্সেল লাগবে, রাইটে 1 পিক্সেল লাগবে, বটমে লাগবে না, সো বটম 0, লেফটে 1 পিক্সেল দরকার। এখন আমি পেজে যাই, রিলোড দেই, সেটা কোনটাতে দিলাম, আচ্ছা 2 তে দিলাম।
এই একটু বেশি। 1 এ হবে। তাহলে দেখেন যেহেতু 1 এবং 2 তে দিয়ে দিলাম, এখানে কিন্তু কোথাও আর ডাবল বর্ডার নাই, সিঙ্গেল বর্ডার। তাহলে আমি কি করলাম, লেফট, টপ, রাইট, বটম, লেফট, 1 এবং 2 তে সেম বর্ডার হোয়াইট দিয়ে দিলাম। এখন সব জায়গায় সিঙ্গেল সিঙ্গেল বর্ডার। এখন কি আছে দেখেন, 3 এবং 4 এর মাঝামাঝি, মানে একজনের লেফট একজনের রাইট, তার মানে দুইজনের একজনের যে কোনো লেফট অথবা রাইট যে কোনো একটা বর্ডার আমরা রিমুভ করে দিলেই কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 3 তে আমরা কি করব, 3 তে ধরেন আমি চারপাশেই রাখলাম। 4 এ গিয়ে কি করব, 4 এ গিয়ে 4 এর হচ্ছে লেফট বর্ডারটা আমি যদি 0 করে দিই, 4 এর লেফট বর্ডারটা জাস্ট 0 করে দিলাম, তাহলে কিন্তু মিলে যাবে। এইটা না পুরাটাই আপনাদের নিজেদের ক্যালকুলেশনের উপর, যে কোন পাশে বর্ডার আছে কোন পাশে বর্ডার নাই সেটা একটু হিসাব করে আপনার বর্ডারটা অ্যাড রিমুভ করতে হবে। তারপরে আমার 5 এ কি করতে হবে, 5 এ টপ বর্ডারটা রিমুভ করতে হবে এবং 6 এর টপ বর্ডার রিমুভ করতে হবে। তাহলে এটা কপি করি, তাহলে টপ বর্ডার কোনটা আছে, এইটা আছে। তাহলে টপ 0 1 লিখবে। তাহলে এই প্রপার্টিটা যদি আমি কপি করে এখানে দিয়ে দেই, তাহলে হয়ে যাচ্ছে দুইজনেরই টপ বর্ডার নাই। এখন দেখেন সুন্দর মতো কিন্তু জিনিসটা সেট হয়ে গেছে, কোথাও আর ডাবল বর্ডার নেই। এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আপনি বলতে পারেন যে আপনার হেডার আছে, ফুটার আছে, কন্টেইনার আছে, মেনু বারও আছে, ওই যে টেবিলের মধ্যে হ্যাঁ আর কি। ঠিক আছে, জাস্ট এই লেআউটটাতেই আমি কন্টেন্ট অ্যাড করেছি, এখানে এটাও দেখাই দিব, টেনশন নাই। সেম লেআউট, একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা, এই হচ্ছে আপনার মোট, সরি এখানে দুইটা ছয়টা ডিপ দিয়ে এখানেও কাজ করা হয়েছে, কিন্তু এখানে পরের লেআউট একটুখানি আলাদা করেছি, যে এখানে ঠিক আছে এটা মেনু বার ঠিক আছে, তো এইখানে যে লেআউটটা বা ডিপ দুইটা পাশাপাশি, তো এই দুইটাকে কি করা হয়েছে, প্রথমে একটা আলাদা ডিপ বা একটা মেইন ডিপ নিয়ে তার ভেতরে দুইটা ডিপ ভাগ করা হয়েছে। বাট আপনি 30% 70% রাখছেন। তারপরে আমি কি করছি, এখানে দেখেন এটা যদি আমি বিগ ফুটার চিন্তা করি, যেখানে অ্যাড আসে বা বিভিন্ন সাইডের লিংক টিংক গুলো দিয়ে দেয় ইদানিং পেজে, তো সেটা যদি করতে চাই তাহলে এটা সাধারণত 3টা ভাগে ভাগ করা থাকে। দেখেন আমিও এখানে 3টা ভাগে ভাগ করেছি। তো যদি আমি 3টা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমাদের এখন এটা পুরো একটা ডিভ, তাহলে আমরা যদি এখন যে ডিভটা আছে যদি এইটাকে যদি মেইন ডিভ ধরি এবং ভেতরে যদি আমি আরো 3টা সাব ডিভ ইউজ করি এবং প্রত্যেককে যদি আমি পার্সেন্টেজে ভাগ করে দেই যে 30 30 40, তাহলে কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে। তো এখানে যেটা হয় যে আপনি 30 30 40 দিলে অনেক সময় জায়গা কভার হয় না, সেক্ষেত্রে ডিজাইন মেলানোর জন্য আপনার কিছুটা পার্সেন্টেজ কমাতে হয়, যেমন হতে পারে ওইটা 29 28 বা একটা আমি 39, একদম পারফেক্ট 30 পারফেক্ট 40 আমি দিতে পারবো না, যদি আমার ডিজাইনে গিয়ে এলোমেলো হয়, কিছু কিছু সময় সেট হয়ে যায়, কিছু কিছু সময় গিয়ে সেট হতে চায় না, তো সেই ক্ষেত্রে একটু কমায় বাড়ায় ঠিক করতে হবে। Maybe I can continue right now. So I will catch you on Saturday. Hello. কি বলেন? আজকে আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না। I will catch you on Saturday. Okay. Problem. Thank you. I will see the video. Okay, thank you.
আচ্ছা, তো আমরা এখন যে লেআউটটা করলাম সেইটার কোড তো আপনারা দেখলেন যে কিভাবে করা হলো। এখন সেম লেআউটের এই কোডটা দেখেন, সেম লেআউট দেখেন, আমি পুরা কাজটা কি করেছি, একটা কন্টেনারের মধ্যে নিলাম, মানে যে পুরা কাজটুকুন 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এই পুরা ডিপটা, সরি আমি এখানে যাই, এই পুরা ডিপ, এই 6টা ডিপ একটা কন্টেনারে নিয়ে নেওয়া হয়েছে। আপনি দুইটা বডি করলেন কেন? কোথায় বাবা দুইটা বডি? এই যে একটা বডি, আপনি হ্যাঁ একটা বডি আবার নিচে ওই যে চলে গেল নিচে। এখানে এখানে বডি একটাই। হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আপনার বডি পার্ট, এটা হচ্ছে হেড পার্টের ভেতরে স্টাইল করেছি আমি। এটা তো সিএসএস। উপরে স্টাইল। হ্যাঁ, কারণ আমি আপনাদের যখন ক্লাসে করাই তখন আমি ইন্টারনাল করি যাতে আমার দুইটা পেজ, একবার এই পেজ একবার এই পেজ করলে ক্লাসে একটু প্রবলেম হয়, বাট আপনারা যখন করবেন এই ডিপ 1 ডিপ 2 এইটা স্টাইলের মধ্যে, এগুলা স্টাইল আপনারা যখন করবেন তখন আপনারা এক্সটার্নাল করবেন, ঠিক আছে? এটা এখনো বুঝিনি, ওটা আপনার জন্য লাস্ট কোশ্চেন আমার আছে। আচ্ছা, এক্সটার্নাল বুঝেন নাই? না ওটা পরে করব একদম শেষে। এক মিনিট, আমি এখনই বলবো। না না এগুলি বুঝি আমি, এগুলি বুঝতে পারতেছি। ওটা একটা একটা পরে পরে করব। একদম সিম্পল, আপনি জাস্ট, আমি এখন যেটুকু করবো আপনি একদম একটু মনোযোগ দিয়ে দেখেন। আমাদের আমাদের কাজ হচ্ছে এই যে ডে 5 এ আমি কি করব, ডে 5 এ একটা সিএসএস ফাইল নিব। আমার সিএসএস ফাইল কার জন্য? ইন্ডেক্স এর জন্য। তো আমি এখানে স্টাইল নামে একটা সিএসএস ফাইল নিলাম। আচ্ছা কেন দরকার আমার এই ফাইলটা নেওয়ার? ফার্স্ট কোশ্চেন, আমি না নিলেও তো পারি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনের অ্যানসার হচ্ছে, আমার এখন একটু পেজ দেখেন, পেজে লাইন হয়ে গেছে অলরেডি 73 লাইন। সিম্পল, কিছুই কিন্তু করি নাই। সেম জিনিসটা যখন আমি কন্টেন্ট দিয়ে করছি তখন দেখেন লাইন হয়ে গেছে, লাইন আর একটু যেহেতু আমার সিএসএস নাই এখানে, আমার লাইন কিন্তু 60 লাইনও হয় নাই, বাট কাজ কিন্তু অনেক বেশি এর মধ্যে। ফার্স্ট প্রবলেম। এখন দেখেন, আচ্ছা আমি জাস্ট একটু আপনাদের এক্সাম্পলটা করে দিচ্ছি, আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন যে সিএসএস যদি আমি এক্সটার্নাল করি তাহলে সুবিধাটা কি হচ্ছে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমি পেজটা এখানে ক্রিয়েট করলাম, এখন প্রথম কাজ হচ্ছে সেটাকে এনে আমার HTML পেজে লিংক করে দিব। তো লিংক করার নিয়ম তো মোটামুটি সবারই মনে আছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। style.css, কারণ এই নামে আমার ফাইলটা করা আছে। রিলেশন করব কার সঙ্গে? রিলেশনটা হচ্ছে স্টাইল শীটের সঙ্গে। এইটা হচ্ছে কম্পালসরি আপনার লিখতে হবে। টাইপ টেক্সট সিএসএস, কারণ এখানে দুই টাইপের ডাটা আসে, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট। তো আমরা এখন করতেছি টেক্সট এবং সিএসএস। তাহলে আমার এই পেজের সঙ্গে এই পেজের লিংক হয়ে গেল। আমি এখন কি করব, এই পুরাটা যদি, এই পুরা সিএসএস দেখেন আমি কাট করতেছি এখান থেকে, এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, এই পেজটাও সেভ করলাম, বাট কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ কিন্তু এটা একটা বডির মধ্যে তো, একটা ফাইলের মধ্যে। এখন দেখেন আমার এই পেজে এখন লাইন কয়টা? 26টা। ছিল কয়টা? 73 লাইন। তো 73 লাইন আমার ব্রাউজার পড়তে, 73 লাইন পড়তে কতক্ষণ সময় লাগবে, আর 26 লাইন পড়তে আমার ব্রাউজারে কতটুকু সময় লাগবে? ওটা একটু দেখতে হবে, ঠিক আছে দেখে যাই। আরে মূল কাজটা এখানে না এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আপনার একটা ফাইল থেকে কিভাবে এতগুলি ফাইল ট্রান্সফার করতেছেন আমি এটা বুঝলাম। এটা একটু দেখতে হবে আমার, ঠিক আছে আমি পরে কোশ্চেন করি, আমি আপনাকে দুই একদিন পর। এখানে তো একটা ফাইল বাবা, এখানে একটা ফাইল, জাস্ট এই সিএসএস ফাইলটা এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক আপ করে দিলাম, আমি আর কিন্তু কিছু করি নাই। সেম কাজটাই এখানে করে চলে আসছে।
আমার ব্রাউজার এই HTML পেজটা রিড করবে, এই পেজটা রিড করবে না, সে এই পেজটা রিড করবে, করে আপনাকে আউটপুট দিবে। না, আপনার এই লিংক যেটা করতেছেন, হ্যাঁ এটা একটা তো ফাইল ক্রিয়েট করছেন আগে, তাই না? হ্যাঁ, ওই ফাইলের মধ্যে কি সব কোডগুলি আছে? সব কোড আছে। আচ্ছা আচ্ছা, ওখানে ডেভেলপ করে রাখছেন। জাস্ট আপনি ফাইল ইন বিটুইন ফাইলের মধ্যে আপনি কানেক্ট করে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে, ঠিক আছে, আমি একটু practice করব। আচ্ছা আদারওয়াইজ কিন্তু ওইটা যদি নাও দিই, আমার এখানে লাইন বাড়লেও কিন্তু আমি এখানে স্টাইলের মধ্যে আমি করে নিয়ে একবারে ওখান থেকে আবার ইন লাইনও করতে পারি, তাই না? ইনলাইন আসলে আমাদের কোনটা লাগবে, যে ইনলাইন আমি সব ডিজাইন একই রকম করে ফেলছি। যেমন আমার এই প্রত্যেকটা ডিভের যদি কমন কিছু স্টাইল থাকে বা প্রত্যেকটা ডিভের যদি আলাদা আলাদা স্টাইল থাকে আমি করে ফেললাম, কিংবা ধরলাম যে প্রত্যেক ডিভের কমন কিছু স্টাইল আমি করে ফেলছি। চেঞ্জ করবেন, তখন আমি ইন লাইনে গিয়ে আমি চেঞ্জ করে দিলাম। যখন আসলাম, আমি পেজে আসলাম, দেখলাম আমার ডিভ 6 এর একটা স্টাইল চেঞ্জ করতে হবে, শুধু ওই ডিভ 6 এ চেঞ্জ হবে, অন্য কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমি হ্যাঁ, ইনলাইন করব। তো নজর রাখা যায় আর কি যে আমি কি করতেছি। এটা আসলে আমি দেখতে পারি যে স্টাইলের মধ্যে কি করলাম, আবার বডিতে গিয়ে কি চেঞ্জ করলাম, ওটা আমি দেখতে পারি। ওটাও এক্সটার্নালটা একটু 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 বুঝতে হবে। আপনি এই স্টাইল পার্টে যা যা লেখেন আপনি এখানেও তাই লিখতে পারবেন, কোনো চেঞ্জ নাই, এবং একইভাবে লিখতে পারবেন, লেখারও কোনো চেঞ্জ নাই, না, একই রকম ভাবে লিখবেন, শুধুমাত্র পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন। কারণ আপনি যখন একটা তার মানে আপনি যতগুলি কোড আছে হুম, আপনি ওই এক্সটার্নাল লিংকে লিখে রেখে ওখানে প্রিজার্ভ করতে পারেন, তাই না? হুম, তারপরে ওই ওই লিংকটা করে দিলেন, বাস অটোমেটিক এটা চলে আসবে এখানে। হ্যাঁ আচ্ছা, তার মানে আপনার যত স্টাইলিং সিএসএস কোড আছে হুম, আপনি এক্সটার্নাল একটা ফাইলে সেভ করে রাখলেন, হ্যাঁ করে ওইটার সাথে এটাকে লিংক করে দিলেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, এতে আপনারই সুবিধা হবে, আপনার HTML যে পেজটা এটা অনেক গোছানো থাকবে। তার মানে আপনি বলতেছেন যে আমরা যদি একটা এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, হুম, ক্রিয়েট করে সব কোড গুলো ওখানে ডেকে রেখে হ্যাঁ লেখে এখানে জাস্ট স্টাইল না রেখে বললাম বর্ডার 2 pixel লাইক সো এন্ড সো, তাহলে হবে? আর স্টাইল লিখতে হবে না, স্টাইল ইকুয়াল কারণ টু হচ্ছে এইটা কিন্তু CSS ফাইল, .css ফাইল। হ্যাঁ, কারণ আপনারা এখন আমার এখানে ক্লাস করতেছেন, আপনারা ওয়েব ডিজাইনের স্টুডেন্ট। মনে করেন যে এখানে একজন গ্রাফিক্স এর স্টুডেন্ট আসলো, সে কিছু পার্ট এখানে একটা বা দুইটা ক্লাস আমাদের সঙ্গে করবে। তাহলে ধরেন এইটা হচ্ছে আমার ওয়েব ডিজাইনের পেজ, তাহলে যে গ্রাফিক্স এর লোক আসবে তাকে আমি একটা আলাদা জায়গা দিয়ে আমি লিখে রাখবো যে এই পার্টটা হচ্ছে ওই গ্রাফিক্স এর স্টুডেন্টের জন্য। এখানেও সেম, যে এই না, পার্টটা যখন আপনি বলতেছেন যে পি হ্যাঁ পি নিলাম, হুম পি নিয়ে আমি লিখে দিলাম বর্ডার স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, সো এন্ড সো। হ্যাঁ যখন আমি নিচে পি 2-3টা প্যারাগ্রাফ লিখবো, হুম, তখন ওই প্যারাগ্রাফ তো ওই পি কে পিক করবে ওই স্টাইলের ওই মধ্যে। স্টাইল পিক করবে। হ্যাঁ, তখন তো আমাকে নিচে গিয়ে আবার ওগুলি চেঞ্জ করতে হবে। তো আপনার ওই যে আপনার এইটা তখন হেল্প করবে। ওই লিংক যদি আমি একটা ফাইলে থাকি, হুম, সেপারেট ফাইলে, ওখানে রেফার করে যদি এটা আনতে পারি, সেটা অটোমেটিক আমাকে পিক করবে, নাকি না? এক্সটার্নালের সুবিধাটা আমি আপনাকে জাস্ট এখানে যে কিছুটা অন্য কেউ বুঝতে পারতেছে না, আমি বেশি কথা বলতেছি, না আমি না, জানি। ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন করার আচ্ছা না, অন্য আমি কেউ আমি এখন আপনাকে এক্সটার্নাল সিএসএস লেখার একটু সুবিধাটা বলে দিই।
এটা হচ্ছে আমার মোটামুটি কন্টেন্ট সহ একটা পেজ, যেটা আমরা যে ম্যাম লেআউটটা এখানে কোনোভাবে কমপ্লেন নাই তো? সেম কোনো লেআউটটাই কারণ? আমি এখানে করছি। এখন এটার একটা সিএসএস ফাইল আছে, দেখেন আমি এটা লিংক করেছি। তো সেই সিএসএস ফাইলটা যদি আমি ওপেন করি, জি তাহলে এটা একটু দেখেন, এটা প্রায় এটা 126 সব লাইন। এক সব মিনিট, কোডগুলো কিন্তু এখানে আছে। এক মিনিট, হ্যাঁ সব কোড আছে 126 লাইন। এবং এখানে জি কত আছে, এখানেও প্রায় কত দেখলাম তখন, প্রায় 60 লাইন। তাহলে 126 এবং 60টা লাইন যদি আমি একটা পেজে লিখি, ধরেন আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে স্টাইলে দিয়ে দিলাম। তাহলে যখন আমি আমার এই পেজটা স্ক্রল করব, করে কোনো কন্টেন্ট আমি দেখতে যাব, তখন কি আমার পেজটা অনেক হেজি হয়ে যাবে না? জি দেখেন এখন আমি টপে গেলাম, আমি বডি পার্টে যাব, তাহলে আমার কত স্ক্রল করতে হচ্ছে। এবং এটা খুব সিম্পল একটা ডিজাইন। নরমালি একটা কমপ্লিট প্রজেক্টের সিএসএস প্রায় 9000 10,000 লাইন হয়। হ্যাঁ, বাট ভেরি ইম্পর্টেন্ট আপনি যা বলতেছেন এটা। এটা শেখার জন্য আমি চেষ্টা করতেছি যে আমি একটা যদি রেখে দিই, একটা এক্সট্রা একটা ফাইল করে রাখি, হ্যাঁ ওখান থেকে অটোমেটিক আমি এখানে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আপনি নরমালি এখানে লিখে যেটা হচ্ছে, এই স্টাইলে লিখে আপনার যে আউটপুট আসবে, আপনার এখানে লিখলেও সেম আউটপুট আসবে, কোনো চেঞ্জ নাই, নাই। কোনো চেঞ্জ নাই। বাট যে হয় না যে প্রায়োরিটি কার বেশি, প্রায়োরিটি হচ্ছে ইনলাইনের বেশি। যে আপনি দেখা যাচ্ছে আপনি এক্সটার্নালে সব ডিজাইন করে ফেলছেন, বাট আপনার একটা জিনিস চেঞ্জ করতে হবে, আপনি ইনলাইনে লিখে দেন, ওইটার এক্সটার্নালের তখন প্রপার ভ্যালুটা নিবে না, আপনার ইনলাইনের ভ্যালুটা নিবে। আপনি যদি আরেকটু ক্লিয়ার হতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি। আর সবাই যদি কমপ্লেন করে আমি আউট, না আমি একটু বেশি কথা বলতেছি। না, সবাই কথা বলে না কেন? আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন যে না CSS আসলে এটা কিন্তু বোঝার ব্যাপার, কিন্তু সত্যি কথা হ্যাঁ আপনি ঠিক যেটা আছে। বলতেছেন, এক্সটার্নাল স্টাইল, ইন্টারনাল স্টাইল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হাউ টু দিস, এই যে এই যে 3 ওয়ে টু ইনসার্ট সিএসএস, সিএসএস হাউ টু, এইটা একটু যদি আপনি দেখে নেন, যে তাহলে এক্সটার্নাল কি, কিভাবে করতে হবে, তারপরে ইন্টারনাল করলে কি হবে, ইন্টারনাল করলে কি হয়, দেন ইনলাইন করলে কি হয়। Yes, ma'am. Honestly, I do understand internal আর ওই যে খালি ওই এক্সটার্নালটাই আমি কোনো মতো দেখি নাই আর কি। আপনি ইন্টারনাল বলছেন, ইন্টারনাল হ্যাঁ ইন্টারনাল বুঝি। যে স্টাইল লিখে স্টাইলের মাঝখানে যেটা লিখতেছেন, হ্যাঁ হ্যাঁ ওটা বুঝি ভালো। জাস্ট আপনি হ্যাঁ যেটা করবেন, আপনার আপনার যে এডিটর আছে সেখানে গিয়ে আপনি, যদি এরকম থাকে প্রজেক্টে, জাস্ট একটা সিএসএস ফাইল দিবেন, জি কিংবা নরমালি যেটা হয় এখান থেকে এই যে নিউ ফাইল নেওয়া যায়, নরমালি এখানে নেক্সট নেক্সট করে নিতে হয়। এখানে ধরেন নিউ ফাইল আপনি একটা নিলেন, যে আমি নিউ লিখলাম, হ্যাঁ নিউ ফাইল, তাহলে আমার নিউ ফাইল নিলে কি হবে, এইচটিএমএল ফাইল চলে আসবে। তো আমার এইচটিএমএল ফাইল তো লাগবে না, তো আমি কি করব, যে আমার সিএসএস ফাইল যেভাবে করতে হয়, আপনার প্রজেক্ট আপনি কোন এডিটর ইউজ করেন? আমি সি প্লাস ওই যে কি বলে এটাকে প্লাস প্লাস যেটা আর কি। নোটপ্যাড প্লাস প্লাস, আচ্ছা। তো জি ওইখানে যে ওয়েতে সিএসএস ফাইল নেওয়া যায়, সেভাবে আপনি একটা সিএসএস ফাইল নেবেন। যে নরমালি আমার হ্যাঁ, এখানে যেভাবে নিতে হয়, এখানে রাইট বাটন ক্লিক করে সিএসএস আপনার ফাইল নিতে হয়। এরকম সুন্দর কিন্তু ওটা না, ওটা একটু ডিফারেন্ট, আপনারটা একদম পুরাপুরি অন্যরকম। আপনি তাহলে যে সাবলাইম টেক্সট নিতে পারেন। এটা হয় কি, ইনস্টল করাটা একটু টাফ। নেটবিনসের এটাই হলো না একটা বড় ওটা প্রবলেম। কিন্তু আপনার যেরকম আছে পুরা ধরুন ওয়ার্ড এক্সেল, যেরকম আমরা ফাইল ওপেন করি, হুম যেরকম এটার মধ্যে যেরকম অপশন আছে, হুম। ওটার মধ্যে এত অপশন নাই কিন্তু। অবশ্য মানে এটা হচ্ছে আমার একদম
কি বলবো, প্রফেশনাল ওয়েতে করা, যার জন্য অবশ্য এখন সবাই লাইট এডিটর গুলো ইউজ করে বেশি। তবে আপনি যেটা আরেকটা যেটা ইউজ করতে পারেন, ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন। আমরা তো নতুন, এই জন্য অত কিছু জানি না আমরা। আচ্ছা, আপনি এখন যেটা ইউজ করছেন সেটাই ইউজ করেন। তো আপনার ওখানে যেভাবে সিএসএস ফাইল ওপেন করতে হয়, আপনি জাস্ট সেভাবে একটা সিএসএস ফাইল ওপেন করবেন। এটা জি। তাহলে সিএসএস ফাইল ওপেন করলে কিন্তু এরকম আসবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি সিএসএস ফাইল রান করেন, সরি এটা তো এটা না, এটা পিএস হয়ে গেল, এটা পাইথন। হ্যাঁ, না একটু পিএইচপি তে, আপনি পিএইচপি তে করেছেন। এক মিনিট বাবা। যেমন এই যে আমার পেজ, আমি ধরেন এটা সোর্স পেজ দেখলাম, আমার সিএসএস ফাইলটা লাগবে। যদি আপনি সিএসএস ফাইল কোনো কারণে রান করেন, তাহলে এইরকম শো হবে, ডিজাইন এই তো আসবে না। আচ্ছা, আপনার সব কোড গুলি আছে এখানে আপনার অলরেডি সিএসএস ফাইল ওখানে। কোড, আপনার সিএসএস ফাইল রান করলে, আপনারও সিএসএস ফাইল রান করলে এরকমই আসবে, স্টাইল আসবে না। এই যে এখানে যেরকম সুন্দর মতো ডিজাইন আসে, তো এরকম ডিজাইন আসবে না, এরকম আসবে, কোড গুলি। কোড আসবে। হ্যাঁ, ঠিক আছে, তো এই জন্য সবসময় এইচটিএমএল ফাইলে রান করতে হয়। ওকে, তাহলে আমি এটা একটু বুঝাই দেই, যেটা আমরা কন্টেন্ট সহ করেছি। সেম লেআউট উইথ কন্টেন্ট। তাই আমি প্রথমে যে কাজটা করেছি, পুরা ডিভ গুলোর একটা কন্টেনারে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেকেন্ড ডিভে কি ছিল, সেকেন্ড ডিভে ছিল হচ্ছে এরকম একটা অ্যাড পার্ট। এরকম একটা অ্যাড পার্ট করেছি এই জন্য, কারণ পজিশন যে আমরা স্টিকি শিখেছি, যাতে আমরা স্টিকি পজিশনটা অ্যাড করতে পারি, যদি আমি এখনো অ্যাড করি নাই। এই জন্য আচ্ছা, এখানে ধরেন ওটা আপনার হেডার, জি ওটা হেড মানে আপনার কন্টেনারের হেড। হ্যাঁ, যাতে আমরা স্ক্রল করলে এই পার্টটা উঠে যাবে এবং মেনু বারটা গিয়ে এখানে ফিক্সড হবে। হ্যাঁ, মেনু বার চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য এই পার্টটা রাখা। তো এই মেনু বারের নাম রাখলাম মেনু আপ, জাস্ট একটা ইমেজ দিয়ে দিলাম। ঠিক আছে, দেন মেইন মেনু করেছি ইউএল দিয়ে, ইউএল এলআই। একটা দেখেন, একটাতে আমি ফ্লোট রাইট করেছি, কি জন্য, গ্যালারিটা কোথায় আছে দেখেন, এই পাশে। ওকে, এখন এই যে প্রথম পার্টের সিএসএস এ যাই আমরা। ফুল বডির মার্জিন 0, প্যাডিং 0। যদি এটা না করি, তাহলে এই পাশে কিছুটা জায়গা কিন্তু ফাঁকা থাকে, লাইক যে এরকম। তো আমি এই স্পেসটা চাইনি, দ্যাটস ওয়াই আমি এখানে মার্জিন 0, প্যাডিং 0 করে দিয়েছি বডির জন্য। ফুল বডিতেই এই কাজটা হয়ে গেছে। দেন আসি কন্টেইনার। ফুল যে আমি মেইন যে ডিভটা আমার কন্টেইনার, এটার মধ্যেই কিন্তু পুরাটা দেখেন, কন্টেনার অফ করে দিলে কিন্তু পুরাটাই অফ হয়ে যায়, তার মানে পুরা কোডটাই এই কন্টেনারের মধ্যে। তো কন্টেনারে কি করলাম, কন্টেনার ওয়াইড 100%, প্লট লেফট, বক্স সাইজিং, বর্ডার বক্স। তার মানে কন্টেনারের ভেতরে যা থাকবে সবারই কিন্তু বক্স সাইজিং, বর্ডার বক্সটা কাউন্ট হবে। দেন প্রথম যে মেনু আপটা ছিল, তার ওয়াইডও 100%, কারণ এটা ফুল স্ক্রিনে আছে। একটা হাইট ইউজ করেছি, ফ্রন্ট লেফট, বর্ডার, এবং আজকে আমরা যেভাবে বর্ডার গুলা রিমুভ করলাম, যে পাশে বর্ডার দরকার সেই পাশে রাখবো, যে পাশে দরকার নাই সেই পাশে রাখবো না। তো সেটা একটু বুঝে শুনে রাখতে হয়েছে, রিমুভ করতে হয়েছে। দেন চলে আসলাম মেনু আপের যে ইমেজটা, দেখেন ইমেজের ওয়াইড ইউজ করেছি আমি 100%, ওয়াইড হাইট 250 পিক্সেল। তাহলে আমার এই পার্টের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। দেন চলে আসলাম মেনুতে। মেনুর আমি ওয়াইড ইউজ করলাম 100%, সেম, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি। এই যে ইয়েলো, এটা বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা ইউজ করেছি এখানে, ডাবল হয়ে আসছে।
তো ইমেজ ব্যবহার করার জন্য আমরা যেভাবে নর্মালি ইউজ করতাম ইউআরএল দেন ইমেজ লিংক। তারপরে নর্মাল ইউএল এর ফার্স্ট স্টাইল হবে স্টাইল টাইপ নান, যাতে কোনো সিম্বলিক সাইন না থাকে, ওয়াইড 100%। দেন ইউএল এলআই এর ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং ইউজ করেছি রাইটে এবং লেফটে, টপ এবং বটমে কোনো প্যাডিং ইউজ করি নাই, যার জন্য যে মাঝখানে কিছুটা জায়গা সে পেয়েছে। মানে মাঝখানে জায়গাগুলোর জন্য আমি প্যাডিং ইউজ করেছি লেফটে এবং রাইটে। টপ বটম আমার দরকার নেই, টপ বটম যদি দরকার হতো তাহলে আমি টপ বটমে প্যাডিং ইউজ করতাম। তারপর আসি ইউএল এলআই এ, তার মানে আমার এখানে দেখেন আছে কি অ্যাঙ্কর ট্যাগ আছে। তো অ্যাঙ্কর ট্যাগের জন্য ফার্স্ট প্রবলেম হয় আন্ডারলাইন আসে। তো প্রথমে আমি আন্ডারলাইনটা রিমুভ করলাম। যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ভেতরে ফন্টটা আছে, তাহলে আমি একটা ফন্টের সাইজ দিলাম, টেক্সটের হালকা একটা শ্যাডো ইউজ করেছি, দরকার হলে ইউজ করব, দরকার না হলে ইউজ করব না, এটা স্কিপ করতে পারি। দেন মেনু বার সাধারণত হোভার হয়, তাহলে ইউএল এলআই এ হোভার, কালার, দেন একটা বর্ডার রেডিয়াস করেছি যাতে আমার বর্ডারের কর্নার গুলো একটু কার্ভ হয়। ফন্ট ওয়েট 900 ইউজ করেছি, এটা বোল্ড ইউজ করলে হয়, মানে 900 হচ্ছে বোল্ডেরই একটা পার্ট। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে আমার মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট বলতে এই পার্টটা, এই পার্ট হলো মেনু বার হলো এখন এই পার্ট। এই পার্টে আমরা কি করেছি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এখানে বর্ডার আমি দেই নাই, ইচ্ছে করলে আপনি মাঝখানে একটা বর্ডার রাখতে পারেন। তো সাইড বারে আমি দুটো অ্যাড দেওয়ার জায়গা রেখেছি। তো তার জন্য কি করা হয়েছে, খুবই সিম্পল। মেইন কন্টেন্ট দুইটা ভাগে ভাগ করেছি, একটা ডিভ সাইড, একটা ডিভ কন্টেন্ট। সাইডে কি করেছি, এখানে দুইটা হেডিং এবং দুইটা ইমেজ। আমি এখানে এক্সট্রা ডিভ ইউজ করেছি যদি আমার কখনো এই ইমেজগুলো আলাদা, কারণ যখন আমি অ্যাড দিব তখন অ্যাডের জন্য কিন্তু ইমেজের সাইজ রিসাইজের একটা ব্যাপার চলে আসবে, তখন যাতে এই ডিপগুলোতে ক্লাস ইউজ করে আমি কাজগুলা করে ফেলতে পারি, এই জন্য ইমেজগুলো ডিপের ভেতরে দিয়ে দিলাম, মানে জায়গা করে রাখলাম আর কি। না করে রাখলেও সমস্যা নেই, পরে করে নেওয়া যায়। তো দুইটা ইমেজ, এখানের স্টাইল কি করা হয়েছে, সাইড বারের ওয়াইড আছে 30%, বর্ডার ফ্রন্ট লেফট, বর্ডার ওয়াইড কাউকে দিই নাই, বর্ডার স্টাইল দিয়ে রাখছি, বর্ডার ওয়াইড কাউকে দিই না, যদি কোনোটা দরকার হয় তাহলে যাতে দিতে পারি। ঠিক আছে, আমার রাইটে 1 পিক্সেল বর্ডার দরকার, যদি এরকম দরকার হয় তাহলে এভাবে দিয়ে দিলে চলে আসবে। ওকে, তারপরে আসে সাইড ইমেজ। ভেতরে যে ইমেজগুলা, তো আমার সাইড বারের ওয়াইড হচ্ছে 30%, বাট এর ভেতরে আপনি যে কন্টেন্টটা নেবেন তার জন্য এই 30%টা কত 100% হিসেবে ক্যালকুলেশন হবে। কিন্তু এইটা একটু ইজি করে বুঝাই দেই। ধরেন একটা রুমের ভেতরে একটা অফিস, একটা এর ভেতরে আপনারা এখন আছেন 4 জন, 4টা চেয়ার আছে, ওই রুমের জন্য ওই 4টা চেয়ারের জন্য ভাবলাম, চিন্তা করলাম আমি 40% পার চেয়ার 10% করে, তাহলে এক চেয়ারের জন্য ওই রুমের স্পেস নিচ্ছে হচ্ছে 10%। বাট আপনি যখন ওই চেয়ারটায় বসেন তখন আপনার জন্য এই চেয়ারটা কত 100% না, আপনি কিন্তু পুরো চেয়ারটা জুড়ে বসেন। এটা একটু ক্লিয়ার হতে হবে, বলেন, বুঝতে না পারলে বলেন, আমি আরেকবার বলবো। বুঝছেন? আচ্ছা, বাবু বাবু বুঝছেন? হ্যালো,
আচ্ছা ঠিক আছে, না ওনাকে জিজ্ঞেস করতেছিলাম। তো এখানেও দেখেন আমার সাইডের হচ্ছে ডিপ সাইডের ওয়াইড 30%, বাট সাইডের ভেতরে যে আমি ইমেজটা নিলাম তাকে আমি দিলাম 80%। 80% হচ্ছে এই 30% এই ইমেজের জন্য 100%। তো 100% থেকে আমি তাকে 80% দিলাম, 20% লেস করে দিলাম। হাইট দিলাম মার্জিন লেফট 30 পিক্সেল। এই জন্য এই পাশ থেকে কিছুটা জায়গা ছাড়ছে। তারপরে এই জনের টেক্সট অ্যালাইন সেন্টার, দেন ডিভ। আচ্ছা ম্যাম, জি একটা ছোট্ট কোশ্চেন ছিল যে ম্যাম, বলেন। div ডট পেসাইড হ্যাঁ তারপর হচ্ছে ইমেজ, এটা কি ম্যাম মানে ডিভের ক্লাস? আচ্ছা, এটা কি এইটা মানে এইটা ক্লাস নাকি অন্য হচ্ছে কিছু? এইটা হচ্ছে ডিভের ক্লাস। আর ইমেজটা ম্যাম? ইমেজটা আমি এটা ডিভের ভেতরে নিয়েছি। এই যে ও, এটা হচ্ছে ডিভের ক্লাস, ইমেজটা আমি নিয়েছি কারণ আমার কিন্তু অন্য ডিভের ইমেজ আছে। তো যদি আমি এইভাবে লিখে দেই তাহলে এই প্রপার্টিগুলা এই ক্লাসের ভেতরে যে ইমেজটা থাকবে তার উপরই কাজ করবে, অন্য কোনো ইমেজে কাজ করবে না। জি ম্যাম, বুঝতে পারছি। বাট যদি আমি এটা না দেই তাহলে ওপরে আমার যে ইমেজগুলো আছে, যেমন ওপরে কিন্তু আমার ইমেজ আছে, এই যে সব সব ইমেজে খুলে সেম নিয়ে প্রপার্টি। হ্যাঁ, কাজ করবে। সব ইমেজে সেম প্রপার্টি কাজ করবে। এই জন্য ম্যাডাম, জি ম্যাডাম এই ক্লাসটা কি এ সাইডে দেওয়া লাগবে নাকি অন্য কোনো নাম দিলে হবে? এখন আপনি যদি প্রজেক্ট করেন হচ্ছে ই কমার্স প্রজেক্ট করেন তাহলে আপনার কিন্তু পুরা পেজের কন্টেন্টের নেম চেঞ্জ হয়ে যাবে। নরমালি জি যেটা হয় এই ক্লাসটা সাধারণত কন্টেইনারই থাকে। সেকেন্ড ক্লাসটা থাকে হচ্ছে আপনার অ্যাড, এইটা থাকে ন্যাব বার। এটা ডিভে লেখে না সাধারণত, এটা ন্যাব নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগে লেখা হয়। আমি আপনাদের আজকে জাস্ট এই ডিভ লেআউটটা বোঝানোর জন্য যে এটা যদি আমি কন্টেন্ট সহ করি, যার জন্য আমি এখানে ন্যাব ট্যাগটা ইউজ করিনি, আমি সরাসরি ডিভ ট্যাগটা ইউজ করেছি। তো এটা জি হয় ম্যাডাম। কন্টেইনার, তারপরে হয় ন্যাব, তারপরে হয় হচ্ছে সেকশন সেকশন করে ভাগ করে কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন যেই টপিকসের জন্য বা যেই কাজের জন্য আপনি ক্লাসটা নেবেন সেই কাজে অনুযায়ী নামটা দিলে ভালো হয়। তার মানে হচ্ছে আপনার ক্লাস নেম গুলা স্পেসিফিক হইতে হবে। যে আপনি কাজ করছেন হচ্ছে ইমেজ গ্যালারি নিয়ে, তাহলে আপনার ক্লাস নেমটা যেন দেখে বোঝা যায় যে এই ক্লাসটা ইমেজ গ্যালারি কোনো একটা পার্টের জন্য কাজ করা। তাছাড়া জি ম্যাডাম। কলেজে না আপনি বুঝবেন না যে এই ক্লাসটা কেন নিয়েছিলাম, প্রবলেম হয়। থ্যাঙ্কস ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তারপর আসলাম আমরা কন্টেন্ট পার্টে। কন্টেন্ট পার্টে যেটা করেছি আমরা আজকে ফ্লটের যে কাজটা করেছিলাম সেম কাজটাই এখানে করা। একটা H1 p ট্যাগ, একটা H1 নিয়েছি p ট্যাগ, এটা আলাদা একটা p ট্যাগ, আর এই দুইটা এই p ট্যাগ এবং ইমেজটা আজকে সেম যে ফ্লটের এক্সাম্পলটা দেখেছি সেম এক্সাম্পলটা এখানে করে দেওয়া, জাস্ট পরপর দুইটা নেয়া। যদি আপনার কন্টেন্ট এভাবে লিখতে হয় আপনি লিখতে পারবেন। যদি ইমেজ আপনার লেফটে দরকার হয় আমি এখানে ফ্লট রাইট করেছি, আপনি ইচ্ছে করলে ফ্লট লেফট করতে পারেন। দুইটাই সেম, দুইটা ডিভেই কাজ সেম। তাহলে এই আমার মেইন কন্টেন্ট গেল। এখন আসলাম ফুটার। ফুটারে দুইটা পার্ট, একটা হচ্ছে বিগ ফুটার, একটা হচ্ছে মেইন ফুটার। মেইন ফুটার বলতে যেখানে আপনাদের কোম্পানি নেম, তারপরে এই যে কপিরাইট এই টপিকস গুলো যে ফুটারে লেখা থাকে সেই ফুটারটা। আর এটা হচ্ছে আপনার বিগ ফুটার যেখানে আপনি বিভিন্ন অ্যাড দিতে পারবেন। তো আমি অ্যাড এর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডিভ রেখেছি। তার মানে হচ্ছে আমরা এই যে ক্লাস 6 এই ফুটারটাকে আর ভাগ করেছি, দেখেন এই ফুটারটাকে এটা হচ্ছে ক্লাস 6 যদি আমি ধরি, ক্লাস 6 কে আমি মেইন দুইটা পার্টে ভাগ করেছি, এই একটা ডিভ এই একটা ডিভ, এবং প্রথম ডিভটাকে আমি আবার তিনটা ভাগে ভাগ করেছি।
এইটা পুরাটা ডিপেন্ড করবে যে আপনার ডিজাইন কি ডিমান্ড করছে। এখন আপনি একটা টেমপ্লেট নিলেন, যে টেমপ্লেটটা এটা পুরোটা একটা, তাহলে তো আপনার ভাগ করার দরকার নাই। তাহলে কিন্তু আপনি এখানে একটা ডিভ, এই যে বিগ ফুটার, এই ডিভে আপনি পুরো কাজটা করে ফেলতে পারবেন, এই দুইটা দরকার নাই। মানে ডিভ আলাদা আলাদা করে নিলে যেটা হয় যে আপনার কাজ যখন করবেন সেটা প্রত্যেকটা স্পেসিফিক করাই থাকে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন। এই জন্য স্পেসিফিক করে নেওয়াটা ভালো। এখন দেখেন বিগ ফুটারের ওয়াইড হাইট সেম, ওয়ানে কি করেছি, এখানে একটু চেঞ্জ দেখেন, আমার পুরোটার ওয়াইড হচ্ছে 100%, বাট আমি কিন্তু এটা 30%, 40%, 30% করতে পারি নাই। আমি করতে পারছি কি 29, এটা 37, না হলে এটা পাশাপাশি আসে না, নিচে নেমে যায়। আপনি 100% করতে হবে। হ্যাঁ, তো এইটা মানে সবসময় যে আপনি 30% দিলেই মিলে যাবে এরকম না। সময় হবে না। যেমন দেখেন, আমি কিন্তু একই কাজ আরো একটা করেছি, এই যে জি। সাইড 30%, পরেরটা আমি করেছি কিন্তু 65%। কারণ এটা আপনার ডিজাইন যেভাবে ডিমান্ড করবে, কারণ যদি মিলে যায় ঠিক আছে, আপনার 30 বাট অল টুগেদার আর কি 100% থাকতে হবে। হ্যাঁ, যদি মিলে গেল 100 মানে 30-70 মিলে গেল ঠিক আছে, যদি না মেলে তাহলে কিছুটা যদি আপনার কমাতে হয় আপনি কমায় মিলাই দিবেন। এই আমি দুইটারই কোড দিয়ে দিব, এটা তো কোড দিয়ে দিবই এবং এই কোডগুলাও দিয়ে দিব, আপনারা নিজেরা করবেন। প্রথমে এটা লিখবেন না, এটা জাস্ট একটা বক্স লেআউট। হ্যাঁ বক্স লেআউট, ডিভ লেআউট, এটা বক্স লেআউট বললে ভুল হবে, ডিভ লেআউট। ম্যাম রাগ করবেন না, আমরা জানার জন্য আর কি। তবে আমি রাগ করি না, আমি আপনাকে কিন্তু একবার বললাম যে আমি যদি রাগ করতাম আমি কিন্তু ক্লাসটা নিতে পারতাম। করলাম। হ্যাঁ ঠিক আছে।